হুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি সামিয়া আক্তার স্রোত। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে নেক পেইন বা ঘাড়ে ব্যথা। আমাদের মধ্যে অনেকেই আছি যারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে ভুগছি এবং এর জন্য অনেক ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কোনোভাবেই এই ব্যথা যাচ্ছে না। তো আজকে আমরা জানবো যে ঘাড়ে ব্যথা মূলত কি কি কারণে হয়ে থাকে এবং এই সমস্যা থেকে পুরোপুরি পরিত্রাণ পেয়ে সাধারণ দৈনন্দিন জীবনে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব কিনা, এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জি। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেক পেইন বা ঘাড়ে ব্যথা। স্যার, আমি প্রথমেই জানতে চাই যে এই ব্যথাটা সাধারণত কি কি কারণে হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমি যদি বলি যে এই ঘাড়ে ব্যথায় কিন্তু অসংখ্য মানুষ, আমাদের বর্তমানে অসংখ্য মানুষ এই ঘাড়ে ব্যথায় সাফার করছে এবং খুবই কষ্টে জীবনযাপন করে। কিন্তু তারা বিভিন্ন চিকিৎসা করেও কিন্তু সেরকম একটা আশানুরূপ মানে একটা ভালো ফলাফল পায় না। হ্যাঁ, ব্যথা দেখা যাচ্ছে যে কমে আবার বাড়ে, কমে বাড়ে, এতে করে আস্তে আস্তে ব্যথা বেড়ে যায়। হুম। তো এই যে এই ব্যথাগুলা মূলত কি কারণ হয়, কি কারণে মূলত ব্যথাগুলো হচ্ছে? তো এটার যদি আমি প্রধান কারণ বলতে চাই, একেবারে প্রধান কারণ, প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের পোস্চারাল, হ্যাঁ, পোস্চার। পোস্চার বিষয়টা কি জিনিস দেখেন, আমরা অনেকেই আছি যারা ডেস্কে জব করি, হ্যাঁ, দীর্ঘ সময় 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, হ্যাঁ, বসে ডেস্কে মানে বিভিন্ন কাজ করতে হয়। অনেকে লেখালেখির কাজ করি, অনেকে মেনলি যেটা হচ্ছে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার, হ্যাঁ, ডেস্কটপে আমরা করে থাকি। তো এই যে দীর্ঘ সময় আমরা বসে থাকি, আমাদের কিন্তু মানে ঘাড়ের যে বা স্পাইনের যে এটা অ্যালাইনমেন্ট, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক থাকে না, বা নর্মাল পোস্টারে আমরা বসি না। তো এই পোস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আরেকটা কারণ যদি বলি যে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যেটা বেশি হিউজ একটা পরিমাণে যেটা প্রচলিত সেটা হচ্ছে যে ডিভাইস, মোবাইল ডিভাইস, বা আমরা অনেক সময় বই পড়ি দীর্ঘ সময়, অনেকেই স্টুডেন্টরা যেমন বই পড়ে দীর্ঘ সময় ধরে পড়তে পড়তে অনেক সময় দেখা যায় তাদের ঘাড়ে ব্যথা হয়, কিন্তু তারা বুঝতেই পারে না আসলে তাদের ঘাড়ে ব্যথাটা কি জন্য হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে পোস্টারাল সিনড্রোম, মানে পোস্টারের কারণে মূলত ঘাড়ে ব্যথাটা হচ্ছে। তো এই যে ঘাড়ে ব্যথার এই পোস্টারাল যে কারণ, এটা আসলে কেন হচ্ছে, আমি যদি এটা একটু ডিটেলস বলতে যাই, একটা গবেষণায় দেখা গেছে যে একটা মানুষের, স্বাভাবিক মানুষের মানে তার যে হেড, মাথা, এই মাথার ওজনটা হচ্ছে আপনার 10 থেকে 13 পাউন্ড, যেটা আমরা যদি ধরি যে আপনার 6 থেকে 7 কেজি ওজন এরকম বলতে পারি। তো এই এটা যদি আমরা 5 মানে হচ্ছে ইঞ্চি, যদি আমরা 5 সেন্টিমিটার যদি আমরা নিচু করি, তাহলে কিছুক্ষণ পর এটার ওজন হয়ে যায় আপনার 20 থেকে 25 পাউন্ড। গ্রাভিটি নিচের দিকে টেনে এটা হয়ে যায় কি 20 থেকে 25 পাউন্ড। আমরা যদি এটা দেখা যাচ্ছে যে আপনার 15 সেন্টিমিটার নিচের দিকে আরো ঝুঁকি, ডিগ্রি নিচের দিকে ঝুঁকি, হ্যাঁ, 15 ডিগ্রি, তাহলে এটার ওজন হয়ে যাবে আপনার 50 পাউন্ডেরও বেশি। বুঝতে পারছেন? মানে এই যে আমরা দীর্ঘ সময় ধরে সামনে ঝুঁকে মোবাইল দেখতেছি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমরা ডেস্কে কাজ করছি, সামনে ঝুঁকে এই যে দীর্ঘ সময় আছি, আমরা বুঝতে পারি না কতক্ষণ আমরা বসে কাজ করছি। এই যে এই পোস্টারাল যে একটা কন্ডিশন, এই পোস্টারাল মানে এটা যদি আপনার মেনটেন না করেন, স্ট্রেটলি যদি আপনি না বসে থাকেন, তাহলে কি এই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই ঘাড়ে ব্যথাটা ডেভেলপ করে, আমরা এটা বুঝতেই পারি না। আরেকটি কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে রাতে শুই, ভালোভাবে গিয়ে শুই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঘুম থেকে ওঠার পরে আমাদের ঘাড়ে ব্যথা হয়। এই ঘাড়ে ব্যথাটা আস্তে আস্তে করে আপনার হয়, এটা হয় কি, এটা আপনার যদি পানি কম খাই, তাহলে মাসেল গুলো কি হয়, ক্রাম্প করে, হ্যাঁ, নর্মাল সোডিয়াম ইলেকট্রোলাইট নর্মাল না থাকার কারণে, ইমব্যালেন্স হওয়ার কারণে কিন্তু আমাদের ঘাড়ে ব্যথাটা মূলত হয়ে থাকে। হ্যাঁ, আরেকটা কারণ যদি আমি বলি যে হুইপ্লাস ইনজুরি, মানে আমরা জার্নির সময় অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে গাড়ি ব্রেক করলে আমাদের সামনে ব্যালেন্স ঠিক থাকে না, আমাদের যদি বেল্ট লাগানো না থাকে, সাধারণত বাসে যখন জার্নি করি তখন তো বেল্ট থাকে না, জি স্যার। তাই না? তো তখন কিন্তু আমাদের এই ঘাড়ের একটা আঘাত লাগে,
এতে করে আমাদের হুইপ্লাস ইনজুরি মানে এটা ডিস্কের কোনো প্রবলেম হতে পারে বা হাড়ের কোনো প্রবলেম হতে পারে ঘাড়ের। তো যার কারণে কিন্তু ঘাড়ে ব্যথা মূলত হয়ে থাকে। আরেকটা মেইন যে কারণ সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ। এই ডিজেনারেটিভ চেঞ্জটা কিভাবে হয়? এই যে তখন যেটা বললাম পোস্টারাল একটা কন্ডিশন, এই আমরা দীর্ঘ সময় বসে কাজ করতে 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 এক সময় কি হয়, সেটা ডিজেনারেটিভ চেঞ্জ মানে তাদের একটা নর্মাল ওয়ে থেকে অ্যাবনর্মাল ওয়েতে চলে যায়। হ্যাঁ, তো এই যে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে কিন্তু ঘাড় ব্যথা হতে, ডিজেনারেটিভ চেঞ্জে আপনার আরো যে প্রবলেমগুলো ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে প্রলাপস হতে পারে। হুম, দুইটা ডিস্কের, হ্যাঁ দুইটা হাড়ের মাঝখানে আমাদের এখানে এটাকে যদি আমরা দেখি যে দুইটা হাড়ের মাঝখানে আমাদের ডিস্ক আছে। এই ডিস্ক যখন আমরা সামনে ঝুঁকে যখন ঘাড়ি করি তখন এটা পিছনের অংশ, এটা সামনের অংশ। এই যে দেখেন আমাদের সামনে ঝুঁকতে গেলে এই যে পিছনের এদিক দিয়ে যদি দেখাই, এই যে পিছনের দিকে আমাদের কিন্তু এই ডিস্কটা প্রলাপস হয়ে গিয়ে বা ডিস্কটা হার্নিয়েশন হয়ে গিয়ে বা ডিস্কটা বালজিং হয়ে গিয়ে নার্ভের উপরে কম্প্রেশন দিতে পারে, এই ডিস্কের একটা প্রবলেম হতে পারে। তো এটা একটা কারণ। আরো এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার আরো অনেক কারণ রয়েছে, যেমন আমরা যদি প্যাথোলজিক্যাল কিছু কারণ দেখতে যাই তাহলে সেখানে টিবি বা টিউবারকুলোসিস কন্ডিশন থাকতে পারে। এছাড়াও হচ্ছে যে ইনফেকশন থাকতে পারে, টিউমার যদি থাকে তাহলে এই কারণে মূলত ঘাড়ে ব্যথা থাকে, সে বিষয়টা আলাদা। মেকানিক্যাল যে চেঞ্জ গুলো সেগুলো আমি বললাম। তো মেকানিক্যাল চেঞ্জের মধ্যে আরেকটা যদি আমি বলি ইনফ্লামেশন, হুম, মানে প্রদাহ জনিত, সেটা হচ্ছে কি যে আপনার এই যে ঘাড়ের যে মানে হাড় বা ডিস্ক রয়েছে সেগুলো এক সময় কি এই দীর্ঘ সময় বসে থাকা বা এই যে অ্যাবনর্মালিটি আস্তে আস্তে সেটা একসময় তার ওখানকার টিস্যু গুলার স্ট্রেংথটা থাকে না। এতে করে হয় কি যায় যে সেটা অ্যাবনর্মাল একটা শেপ ওখানে তৈরি হয়, প্রদাহ তৈরি হয়, সেটাকে মানে হচ্ছে যে আপনার স্পাইরাল ইনফ্লামেশন বলা হয়। তো এই এটার কারণেও কিন্তু ঘাড়ে ব্যথা মূলত হয়ে থাকে। তো এগুলোই প্রধান কারণ, মেকানিক্যাল এই কারণগুলোর কারণেই মূলত আমাদের ঘাড়ে ব্যথা দৈনন্দিন ডেভেলপ করে। কিন্তু এই কারণগুলোর মানে এই কারণেই আমাদের ঘাড়ে ব্যথা মূলত হয়ে থাকে, হ্যাঁ, যেটা আমরা আসলে বুঝতে পারি। স্যার স্যার ধন্যবাদ। স্যার ঘাড়ে ব্যথা বলতে বা নেক পেইন বলতে কি আমরা শুধুমাত্র সবসময় এরকম সিমটমস কি পাবো যে পেইনটা শুধুমাত্র নেকেই থাকতেছে, নাকি আমরা আদার্স আরো কোনো সিমটমস পেতে পারি যেগুলো হ্যাঁ যেগুলোর কারণে হ্যাঁ, বুঝবো যে একটা সার্ভাইকালের প্রবলেম আছে? জি জি জি, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা দেখি যে অনেকেই আসে আমাদের কাছে আসে আসে বলে যে আমার ঘাড়ে ব্যথা। তো ঘাড়ে ব্যথা শুধু তো ঘাড়ে ব্যথাই, শুধু ঘাড় আমাদের যে অংশটুকু এই অংশটুকুই থাকবে বিষয়টা এমন না। এই ঘাড়ে ব্যথাটা এক সময় ঘাড়ে ব্যথা মানে শুধু ঘাড়েই থাকতে পারে, আবার এক সময় গিয়ে এটা কি হয় যে ঘাড় থেকে আবার অন্যখানে রেফার্ড হতে পারে। যেমন আমরা যদি দেখি আমরা ঘাড়টাকে তিনটা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে এখানে কয়েকটা বনস আছে, 7টা বনস আছে। এই 7টা বনসের প্রতিটা দুইটা বনসের মাঝখানে একটা করে ডিস্ক আছে। হুম, তো এই যে বনস আমরা 1 2 এইটাকে আমরা দেখা যাচ্ছে যে এটা একটা অংশ, 3 4 5 বা 5 এর উপরে এটা একটা অংশ, এবং 5 এর নিচে একটা অংশ। তো এই 5 এর মানে হচ্ছে যে 1 2 এইখানে যদি কোনো ডিজেনারেটিভ বা কোনো মানে ডিফর্মিটি ফর্মেশন হয় বা কোনো কমপ্লিকেশন ফর্মেশন হয়, কোনো ডিসঅর্ডার ফর্মেশন হয়, তাহলে এটার কারণে যদি মানে এখানে নার্ভে যদি কম্প্রেশন পড়ে তাহলে এটার কারণে মাথা ব্যথা হতে পারে। আচ্ছা। হ্যাঁ, মাথা ব্যথা হতে পারে। তো এরপরে আমরা যদি দেখি যে তারপরের অংশটায় যদি কোনো ডিফর্মিটি ফর্মেশন হয় বা কোনো ডিসকমফোর্ট হয় তাহলে সেটার কারণে শুধু ঘাড়েই ব্যথা থাকতে পারে এবং ঘাড়ের সামনের দিকে আসতে পারে, পিছনে ঘাড়ে ব্যথা হতে পারে বা কিছুটা নিচে কাঁধ পর্যন্ত শোল্ডার। নামতে পারে, শোল্ডারের উপর পর্যন্ত নামতে পারে। হুম, তো এরপরে দেখা যাচ্ছে যে এইগুলা কিন্তু নার্ভ সাপ্লিমেন্টারি আছে এক একটা অংশের জন্য বা এক একটা ডিস্কের বা এই যে স্পেস গুলো আছে এগুলাতে এক একটা নার্ভস রুট সাপ্লাই আছে। তো এর পরের অংশটা যেটা আমরা বললাম যে নিচের অংশটা লোয়ার লোয়ার পার্টটাতে, সার্ভাইকাল। হ্যাঁ লোয়ার সার্ভিক্যালে যেটা, সেখানে দেখা যাচ্ছে যে কোনো ডিফর্মিটি বা ডিসকমফোর্ট যদি ফিল হয় তাহলে সেটার কারণে ব্যথা হাতের দিকে ছড়িয়ে যায়। আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই, অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা আসে বলে যে আমার ঘাড় থেকে ব্যথাটা এইদিকে ছড়িয়ে যায়, হাত ঝিনঝিন করে, অবশ অবশ, ভার ভার, হ্যাঁ, এবং হাতের আঙ্গুল দিয়ে আমি মানে ঝিঝি করে কোনো কিছু ধরতে পারে না, হ্যাঁ, রাতে ঘুমাতে পারে না, হ্যাঁ, বসে থাকতে পারে না, মানে এরকম সিভিয়ারিটি ধারণ মানে তৈরি হয়ে যায় পরবর্তীতে। তো এই যে সমস্যাগুলা, হুম, এগুলা মূলত ঘাড় থেকেই এই হাতের দিকে ব্যথা
রেফার করতে পারে। শুধু ব্যথা, শুধু ঘাড়ের ব্যথা যে শুধু ঘাড়েই থাকবে বিষয়টা না, সেটা যদি কোনো মানে নার্ভে কম্প্রেশন পড়ে তাহলে সেটা হাতের দিকে ছড়িয়ে যেতে পারে। হুম, এটাই মূলত হয়ে থাকে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আপনি বললেন যে মাথা ব্যথার যে বিষয়টা সার্ভাইকাল প্রবলেমের জন্য আপার সার্ভাইকালে কোনো প্রবলেম থাকলে সে কারণে আমাদের হেডেক বা মাথা ব্যথা হতে পারে। হুম, স্যার, মাথা ব্যথা তো আমাদের আরো অনেক কারণেই হতে পারে, যেরকম মাইগ্রেন বা সাইনোসাইটিস বা আদার্স অনেক কারণে দেখা যায় যে আমাদের অনেক সময় ঘুম কম হলেও টেম্পোরারিলি আমরা হেডেকে সাফার করে থাকি। তো স্যার, আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা সার্ভাইকাল হুম, রিজনের কোনো প্রবলেমের জন্যই হেডেকটা হচ্ছে? আচ্ছা, ঠিক কথা বলেছেন আসলে। হ্যাঁ, এটা ঠিক। মাথা ব্যথা তো বিভিন্ন কারণেই হয়ে থাকে। হুম। হ্যাঁ, যেমন আপনি বললেন যে মাইগ্রেনের কারণেও তো মাথা ব্যথা হতে পারে, সাইনোসাইটিস এর কারণেও মাথা ব্যথা হতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এইটার কিছু কিন্তু সিমটমটা হবে এক একটা ব্যথার জন্য সিমটম গুলা এক এক রকম ভেরিয়েশন মানে নির্ধারণ করে। হ্যাঁ, ভেরিয়েশন হয়ে থাকে। তো আমরা যদি যখন দেখবো যে একটা পেশেন্টের এই মাথা ব্যথাটা আসলে ঘাড়ের কারণে হচ্ছে কিনা, এটাকে যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে প্রথমে আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব যে আপনার ব্যথাটা কি ঘাড়ের পিছনের মানে একেবারে যে চোখ বরাবর ঠিক পিছনে, যেটাকে ক্লাস বলা হয় বা C1 C2 যেটা আমি বললাম, তো তো এই জায়গাটায় আপনার ব্যথা হয় কিনা, এই জায়গাটায় ব্যথা হয় বা এই জায়গাটা মানে ক্রাম্প করে ধরে আছে বা জায়গাটা ভার ভার একটা অস্বস্তি, এবং এখান থেকে ব্যথাটা মানে মাথার দিকে মানে যাচ্ছে কিনা, বা এখানে ব্যথা হলে মাথা ব্যথা হয় কিনা। হুম, এই জায়গায় ব্যথা হলে মাথা ব্যথা হয় কিনা, বা এখানে একটা অস্বস্তি বা ডিসকমফোর্ট ফিল লাগে কিনা। তো এই প্রশ্নটা আমরা প্রথমে পেশেন্টকে করব, মানে করব। তো উনি যদি এটা পজিটিভ রেজাল্ট দেয়, যদি বলে যে হ্যাঁ, তাহলে তো একটা আমরা কনফার্ম হয়ে গেলাম, তাই না? তো এরপর আমরা ফিজিক্যালি কিছু টেস্ট করব। আমাদের ফিজিক্যাল কিছু টেস্ট আছে। হ্যাঁ, যেমন কয়েকটি আমরা টেস্ট করে দেখব যে আসলে মাথা থেকে আপনার সরি ঘাড় থেকে মাথায় ব্যথাটা রেফার করছে কিনা। হ্যাঁ, এই আমরা কয়েকটা টেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে ওনার পেইনটা আসলে কি শুধু মাথার কোনো সমস্যার কারণে, হ্যাঁ, বা নাকি ওনার ঘাড়ের থেকে পেইনটা রেফার হচ্ছে। মূলত এই টেস্টগুলো করলেই আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি স্পেসিফিক্যালি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা ইতিমধ্যেই জানলাম যে ঘাড়ে ব্যথার বিভিন্ন কারণ বা ধরন রয়েছে। স্যার, সেক্ষেত্রে আমরা কিভাবে স্পেসিফিক ডায়াগনোসিস করব যে এই প্রবলেমের কারণেই আসলে সার্ভাইকালের এই পেইনটা হচ্ছে বা এই সিমটমস আমরা দেখছি? তা কিছু কয়েকটা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, আচ্ছা। জি, আবার বলেন দেখি প্রশ্নটা কি বললেন? স্যার, প্রশ্নটা হচ্ছে যে আমাদের সার্ভাইকাল পেইনের, নেক পেইনের বা সিমটমস গুলোর বিভিন্ন ধরন বা কারণ রয়েছে। হুম। স্যার, আমরা কিভাবে স্পেসিফিক ডায়াগনোসিস করব যে ও, নার্ভে প্রবলেম নাকি আমাদের কোনো শুধুমাত্র মাসেল ইনভলভমেন্ট রয়েছে বা নার্ভ ইনভলভমেন্ট রয়েছে, এইভাবে স্যার কিভাবে আচ্ছা, আমরা আচ্ছা, আচ্ছা। আইডেন্টিফাই করব? জি, ঠিক। সেটা হচ্ছে দেখেন, আমি একটু আগেই যেটা বললাম যে আমরা ঘাড়কে আমরা কিন্তু তিনটা ভাগে বিভক্ত করছি, একটা আপার পার্ট, একটা মিডল পার্ট, একটা লোয়ার পার্ট। হ্যাঁ, তো আমি ইতিপূর্বে এটার কিছুটা অ্যান্সার দিয়ে দিয়েছি আপনাকে যে দেখেন, শুধু ঘাড়ের ব্যথাটা যখন হবে তখন আমরা বুঝবো যে সেটা মানে ওই যে লোয়ার মানে মিডল পার্টের কোনো প্রবলেম আছে আর সেখানে ডিসকমফোর্ট আছে, সেটার কারণে মূলত শুধু ঘাড়েই পেইনটা থাকতে পারে। বা দেখা যাচ্ছে যে অনেক সময় এরপর পেইনটা কিন্তু লোয়ার পার্টে বা 5 থেকে C5 বা যেটাকে আমরা C5 লেভেল বলে থাকি, C5 থেকে নিচে T1 পর্যন্ত, এটা কিন্তু আপনার দুই আপার লিম্বে মূলত কি নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। তো এই যে কয়েকটি মানে মেজর কয়েকটি নার্ভ এখানে রয়েছে, ইনভলভ আছে। যেমন আমরা যদি বলি যে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, তারপর হচ্ছে মেডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, এই যে নার্ভ গুলা এখানে সাপ্লিমেন্টারিটা আছে। তো এই নার্ভ গুলা যে যেটা যেখানে সাপ্লাই দিছে, ঘাট থেকে যে অংশ থেকে যেখানে সাপ্লাই হচ্ছে, ওই জায়গাটায় কিন্তু কি হবে, ঝিনঝিন, সিমটমস অবশ অবশ ডেভেলপ করবে। সিমটমটা ডেভেলপ করবে। হ্যাঁ, তখনই আমরা বুঝবো যে আসলে এটা কি প্রবলেমটা ঘাট থেকে হতে পারে বা হচ্ছে। এরপর আমরা ওটাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করার জন্য আমরা কি, ওই যে বললাম কিছু ফিজিক্যাল টেস্ট রয়েছে। যে তো স্পেশাল টেস্ট হ্যাঁ, গুলো। স্পেশাল টেস্ট রয়েছে, আমরা সেটা করব। এরপর আমরা মেইন যেটা আমরা একেবারে ভিজুয়ালি দেখার জন্য আমরা যেটা করতে পারি যে একটা এমআরআই করতে বলবো পেশেন্টকে। হ্যাঁ, সাজেস্ট করব। বা দেখা যাচ্ছে যে আপনার এক্স রে, আমরা প্রধানত
ঘাড়ে কিন্তু দেখা যাচ্ছে যে এক্স রেতেই অনেকটা আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ, খুব সহজভাবে আইডেন্টিফাই করা যায় ঘাড়ে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে এমআরআই যেহেতু একটা এক্সপেন্সিভ একটা কস্টলি ব্যাপার থাকে, তো যার কারণে আমরা প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি যে একটা এক্স রে করেই কেসটাকে সহজভাবে আইডেন্টিফাই করার জন্য এবং কিছু ফিজিক্যাল টেস্ট দ্বারা। এরপর আমরা দেখা যাচ্ছে যদি এখানে তবুও সেটা কোনো কমপ্লিকেশন থেকেই যায় বা কোনো সমস্যা থেকেই যায়, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে না আমরা দেখা যাচ্ছে একটা এমআরআই করতে বলতে পারি। তো তাইলে আমরা এটার স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আসলে সমস্যাটা ওনার কোন লেভেলে আছে। এটা কি C5-এ আছে, নাকি C6-7-এ আছে, নাকি 4-5-এ আছে। এই যে লেভেলগুলা, এই লেভেলগুলা আমরা তখন আইডেন্টিফাই করতে পারি স্পেসিফিক্যালি, এবং সেভাবে পেশেন্টকে ট্রিট করলে খুব সহজেই, খুবই দ্রুত পেশেন্ট রিকভারি হয়ে আসে। ধন্যবাদ স্যার। স্যার, তাহলে কি সার্ভাইকাল পেইন 100% ফিজিওথেরাপি দিয়ে নিরাময় সম্ভব? এটা একটু খুব ভালো কথা। আমরা সাধারণত দেখি যে মানে ঘাড়ে ব্যথার যে রোগীরা আমাদের কাছে আসে, যে ভাইয়েরা আসে, হ্যাঁ, পেশেন্টরা আসে, তো এনারা দীর্ঘদিন ধরে সাফার করে আসে। আমরা এমনও পেশেন্ট দেখছি, আমি এমনও পেশেন্ট দেখছি যারা শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া, তারপর হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য আরো কোন কোন দেশ, হুম, বিভিন্ন দেশ তারা ঘুরে আসে শুধু একটু শান্তির জন্য, একটু সুস্থতার জন্য, একটু স্বাভাবিক জীবনযাপনের জন্য। কেননা এইটা এত সিভিয়ার পেইন, এত সিভিয়ার পেইন যে একটা মানুষ যে ঘুমাবে সে রাতে শান্তি মতো ঘুমাতে পারে না। এর থেকে অশান্তির, এর থেকে কষ্টের আর কি থাকে। এই কষ্টটাকে তারা মানে একটু নির্মূলের জন্য তারা কিন্তু কোথায় গেলে সুস্থ হবো, কোথায় গেলে সুস্থ হবো, কিন্তু তারা একটাবার চিন্তা করে না যে এই সমস্যাটার জন্য একজন যদি অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে তিনি যান, খুব দ্রুত এবং খুবই দ্রুত অল্প কিছুদিনের মধ্যে কিন্তু তিনি এবং খুব কম স্বল্প খরচের মধ্যে কিন্তু তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে। কিভাবে? যে এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে ডিজেনারেটিভ চেঞ্জ, বা সেখানে কি এই যে পেইনটা রেফার্ড হয় যাদের হাতের দিকে, মূলত সাধারণত ম্যাক্সিমাম যে কেসটা হয়ে থাকে যে হাতের দিকে রেফার্ড হয়ে আসে পেইনটা, তো এগুলো বেশি সিভিয়ারিটি ধারণ করে যখন, তো এই যে মানে এই যে ডিজেনারেটিভ চেঞ্জ, যেটা মানে যেটা হচ্ছে প্রলাপস যদি হয়ে থাকে, যেটা বললাম যে ডিস্ক হার্নিয়েশন, হ্যাঁ, এখানে যদি ধরেন যে আপনার ডিস্ক প্রলাপস হয়, ডিস্ক হার্নিয়েশন হয়, হ্যাঁ, অস্টিওফাইট যদি ফর্মেশন করে, তাহলেই মূলত সিভিয়ারিটিটা বেশি হয়ে যায়। যেটা আমি বললাম যে ইনফ্লামেশন যদি ফর্মেশন করে, তাহলে কিন্তু সিভিয়ারিটিটা বেশি হয়ে যায়। তাহলে এটাকে রিডিউস করার জন্য, এটাকে রিমুভ করার জন্য কি করতে হবে বলেন? এখানে আপনি যতই ওষুধ খান না কেন, আপনি যতই ডাক্তারের কাছে যান না কেন, যেখানেই যান না কেন, ওষুধ খেলে এটাকে আপনি পুরোপুরি রিকভারি করতে পারবেন না। কেন? যে এই যে এখানে যে ডিজেনারেটিভ চেঞ্জটা হলো, এখানে যে আপনার প্রলাপস যদি হয়ে থাকে, তাহলে সেটাকে কারেকশন করতে হবে। এই কারেকশন করার জন্য একজন কি হ্যান্ড টেকনিক, ম্যানুয়াল ফিজিওথেরাপি প্রয়োজন আছে। ম্যানুয়াল ফিজিওথেরাপির মাধ্যমে সেখানে কি করতে হবে? কারেকশন করতে হবে। এই যে ওখানে ডিজেনারেটিভ চেঞ্জটা হলো, মেকানিক্যাল চেঞ্জটা হলো, হ্যাঁ, তার সেটাকে কারেকশন করতে হবে। যার কারণে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে, এবং যদি এটাকে আমরা কারেকশন মানে করা হয়, তাহলে অটোমেটিক্যালি পেইনটা তার কমে আসবে, এবং সে এবং লং লংলি আর কি, মানে দীর্ঘদিন তিনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবং পরবর্তীতে উনি লাইফস্টাইল কিছুটা মডিফাই করতে হয়, যে আগে দীর্ঘ সময় ধরে তিনি সামনে ঝুঁকে মোবাইল দেখতো, সেটা দেখবে না, কম দেখবে, হ্যাঁ, সামনে ঝুঁকে তিনি মানে দেখা যাচ্ছে যে ডেস্কে কাজ করতো, সেটা করবে না। তো এই যে কিছু লাইফস্টাইল মডিফাই করবে, এবং তিনি আমরা যদি এই ঘাড়ে ব্যথা সম্পর্কে এখন যদি কিছু চিকিৎসার কথা বলি, যে ফিজিওথেরাপিতে মূলত কি করা হয়, হুম, তো সে বিষয়ে আমি কয়েকটা এক্সারসাইজের কথা বলতে পারি। যে কয়েকটা এক্সারসাইজ যদি যাদের ঘাড়ে ব্যথা আছে, হ্যাঁ, তারা বাসায় কিছু এক্সারসাইজ করতে পারে, কিছু লাইফস্টাইল চেঞ্জ করবে আর কি। হ্যাঁ, যেমন আমি প্রাথমিকভাবে যদি মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, যে একটা দর্শকদের উদ্দেশ্যে যদি বলি যে যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা সব ধরনের সমস্যাগুলোর জন্য, হ্যাঁ, একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। অবশ্যই আপনারা এই খুব দ্রুত
এই ঘাড়ে ব্যথা থেকে পরিত্রাণ পাবেন এবং খুব মানে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা অনেক এই ঘাড়ের ব্যথা বা নিক পেইন সম্পর্কে অনেক কিছুই ক্লিয়ার হতে পেরেছেন এবং আশা করি আপনারা আপনাদের এরকম কোনো সমস্যা থাকলে আপনারা একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আমাদের ফিজিওথেরাপি বিষয়ক আলোচনা অনুষ্ঠানটি আপনারা দেখতে চোখ রাখবেন প্রতি বৃহস্পতিবার রাত 10টার সময়। দেখবেন আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার বা আমাদের ইউটিউব চ্যানেল BPPRC তে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।